আজ আবার একটা নতুন ক্লাসে আমরা এলাম। আজকে আমরা যেটা দেখব, যেটা পড়বো সেটা হচ্ছে ধারকত্ব বা ক্যাপাসিটিস। এখন এর আগে আমরা যেটা পড়েছি বা জেনেছি সেটা আধান সম্পর্কে এবং তার বিভব, আধানের প্রকৃতি, বিভিন্ন জিনিস সম্পর্কে আমরা এর আগে জেনেছি। আজকে যে নতুন ব্যাপারটা নিয়ে জানবো যে ধারকত্ব কি, সেটা জানতে গেলে প্রথমে আমাদের কিছু বিশেষ জিনিস বুঝতে হবে। কিরকম জিনিসটা আমি একটু বলি। আর একটা জেনারেল আইডিয়া, ধরো এই একটা পাত্র তোমার কাছে রাখা আছে, আর একটা এরকম পাত্র রাখা আছে, দুটো পাত্র তোমার কাছে রাখা আছে। আর তোমার কাছে একটা বোতলে 1 লিটার মতো জল আছে। 1 লিটার মতো যে জলটা আছে, ওই জলটা তোমাকে বলা হলো একবার এই পাত্রে ঢালো, আবার ঢেলে নিয়ে পুনরায় আবার বার করে নিয়ে আবার এই পাত্রে ঢালো। মনে রাখবে তোমার জলের পরিমাণটা কিন্তু, তার আয়তনটা কিন্তু 1 লিটার। সেই 1 লিটার জল তুমি একবার এই পাত্রে ঢালছো, আরেকবার এই পাত্রে ঢালছো। পাত্র দুটোর আকার দেখে যেটা মনে হচ্ছে, যেটা আমাদের স্বাভাবিক ধারণা থেকে মনে হওয়ার কথাই, যেটাই যদি আমি ঢালি তার লেভেলটা হয়তো এই পর্যন্ত থাকবে, আর এটাই যদি আমি ঢালি তার লেভেলটা এরকম থাকবে। তো এটা থেকে আমি একটা জিনিস মনে হতে পারে বা একটা জিনিস আমাদের আইডিয়া হতে পারে, সেটা হচ্ছে যে আমি একই পরিমাণ জল দুটোতে ঢেলেছি, কিন্তু দেখা গেল দুটো পাত্রের আকার বিভিন্ন হওয়ার জন্য এতে লেভেলটা একরকম হলো, এতে লেভেলটা একরকম হলো। মানে এতে লেভেলটা বেশি হয়ে গেল, এতে লেভেলটা কম হয়ে গেল। তো এটা কেন বললাম? কারণ আমার এখানে তো জল বা পাত্র নিয়ে কোনো কাজ নয়, আমার এখানে আধান নিয়ে কাজ। কেন এই ব্যাপারটা বললাম? এই ব্যাপারটা বললাম তার কারণ হচ্ছে যে আমরা যখন কোনো পরিবাহিতে আধান দিই, কোনো পরিবাহিতে আধান যোগ করি বা আধান সাপ্লাই করি কোনো পরিবাহিতে, যেমন জল ঢালি কোনো পাত্রে, সাপোজ আধান কোনো পরিবাহিতে দিচ্ছি, জল ঢাললে জলের লেভেল বাড়ে, তেমনি আধান যদি কোনো পরিবাহিতে দিই তাহলে এখানে লেভেল বাড়ে, ওখানে তেমনি একটা জিনিস বাড়ে, সেটা হচ্ছে তার বিভব বাড়ে। তাহলে এটা থেকে আমি একটা বিভবের সঙ্গে আধানের একটা ডাইরেক্ট একটা রিলেশন পেলাম। সেটা হচ্ছে যে আধান যদি কোনো পরিবাহিতে আমি দিই, তবে তার বিভব, যত আধান দেবো তত তার বিভব বাড়ে। ঠিক তেমনি এই উদাহরণটা বলে দিচ্ছে এটাই, যদি দুটো পরিবাহীর আকার ভিন্ন হয়, তাহলে একই পরিমাণ আধান দুটোতে দিলেও একজনের বিভব বেশি হবে, একজনের বিভব কম হবে। যাকে সেটা আসবো একটু পরে। তার আগে একটু বলি যে ব্যাপারটা বললাম, যে আধান যদি কোনো পরিবাহিতে আমি দিই তাহলে তার বিভব বাড়বে। তাহলে আধান যদি কিউ হয় আর বিভব যদি বি হয়, তাহলে যত আধান দেবো আমি পরিবাহিতে তার বিভব বাড়বে। তাহলে আধানের সঙ্গে বিভবের সমানুপাতিক সম্পর্ক।
তাহলে q ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট আছে সমানুপাতিকে সব সময়, এই কনস্ট্যান্টটাকে আমরা এখন থেকে ক্যাপিটাল সি দিয়ে লিখব। ক্যাপিটাল সি কে আমরা বলব পরিবাহী ধারকত্ব। ধারকত্ব সমান হচ্ছে q বাই v। যদি v ইকুয়াল টু 1 হয় তবে c ইকুয়াল টু q। অর্থাৎ এটা বোঝায়, এটা থেকে ধারকত্বের আমরা একটা সংজ্ঞা পাই, বিশেষ ধরনের সংজ্ঞা, যে কোনো পরিবাহীর বিভব যদি একক পরিমাণ বৃদ্ধি করতে হয় তবে তাতে যে পরিমাণ আধান দিতে হয় তাকে বলি আমরা পরিবাহীর ধারকত্ব। চলো এবার দেখবো আমরা এই যে ধারকত্ব জানলাম, ধারকত্বের একক কি। ধারকত্বের একক জানতে আমরা জেনে নিচ্ছি c ইকুয়াল টু q বাই v, মানে আধান বাই বিভব। এসআই পদ্ধতিতে আধানের একক আমরা জানি কুলম্ব, আর বিভবের একক আমরা জানি ভোল্ট। তাহলে কুলম্ব বাই ভোল্ট হচ্ছে ধারকত্বের একক। এই এককের একটা নাম আছে, এটাকে আমরা বলি ফ্যারাড, বা এটাকে আমরা লিখে রাখি ক্যাপিটাল এফ দ্বারা। তাহলে ধারকত্বের এসআই একক হচ্ছে ফ্যারাড, যেটাকে আমরা ক্যাপিটাল এফ দিয়ে লিখে থাকি। অর্থাৎ কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে তাতে যদি 1 কুলম্ব পরিমাণ আধান লাগে তবে তার ধারকত্বকে 1 ফ্যারাড বলে। কোন পরিবাহীর বিভব 1 ভোল্ট পরিমাণ বৃদ্ধি করতে যদি 1 কুলম্ব পরিমাণ আধান লাগে তবে তার ধারকত্বকে 1 ফ্যারাড বলে। এবার দেখো ফ্যারাড এর সঙ্গে আমরা একটু সম্পর্ক আনবো। 1 কুলম্ব মানে 1 ফ্যারাড ইকুয়াল টু কত ইএসইউ। এই যে ধারকত্বের সিজিএস একক যেটা আছে, যেহেতু এটা এসআই একক ফ্যারাড, যে সিজিএস এককটা আসলে আমি একটু বলে দেবো যে ফ্যারাড ছাড়াও এখানে আমি কিছু একক ইউজ করব, সেটা হচ্ছে মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড, এটাকে আমরা বলবো মাইক্রোফ্যারাড, মাইক্রোফ্যারাড, এটাকে আমরা বলবো পিকোফ্যারাড। 1 মাইক্রোফ্যারাড মানে কত ফ্যারাড একটু জেনে রাখো। 1 মাইক্রোফ্যারাড মানে হচ্ছে 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড। সাধারণত অনেক ক্ষেত্রে আমাদের এখানে অনেক অঙ্ক থাকবে, যে অঙ্কগুলো আমরা সাধারণত মাইক্রোফ্যারাড ইউনিটই থাকে, সেগুলোকে আমরা ফ্যারাডে ট্রান্সফার করে নেব। 1 মাইক্রোফ্যারাড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6 ফ্যারাড, কিন্তু 1 পিকোফ্যারাড ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -12 ফ্যারাড। ওকে, তাহলে আমরা মাইক্রোফ্যারাড পিকোফ্যারাড জানলাম। এবার সিজিএস এককের সঙ্গে একটু সম্পর্কটা দেখে নেব। সিজিএস এককের সঙ্গে সম্পর্ক, সিজিএস একক, সিজিএস ইউনিটে আমরা তো জানি যে সিজিএস ইউনিটে একটা সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে যে এখানে কিছু মনে রাখতে হয় না, এখানে সবই যা হয় সবই ইএসইউ হয়। সিজিএস একককে আলাদা করে মনে রাখার কোনো প্রয়োজন হয় না। যে কোনো ক্ষেত্রে, ভোল্টের ক্ষেত্রেও, এই বিভবের ক্ষেত্রেও যা, আধানের ক্ষেত্রেও তাই, ধারকত্বের ক্ষেত্রেও তাই, সব ক্ষেত্রে এই সিজিএস এককগুলোকে আমরা একটা নাম দিয়ে দিই, এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। মনে রাখবে, আমি বারবার আগেও বলেছি যে ইএসইউ কিন্তু নির্দিষ্ট কোনো একক হিসেবে আমরা লিখি না, এটা সিজিএস একককে কোনো একটা নাম দিয়ে রিপ্রেজেন্ট করি, যে দিস ইজ দ্য সিজিএস ইউনিট এন্ড ইট ইজ কল্ড ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা ইএসইউ। তাহলে এই যে সিজিএস ইউনিট ইএসইউ বলবো, তার ধারকত্বেরও সিজিএস একক হবে,
ইএসি। তাহলে 1 ফ্যারাড ইকুয়াল টু আমরা পেলাম 1 কুলম্ব বাই 1 ভোল্ট। 1 কুলম্ব মানে আমরা জানি 3 × 10⁹ ইএসি। তো 1 ভোল্ট মানে 1/300 ইএসি। সরি, তাহলে আমরা এখানে 1/300 লিখি, তাহলে 9 × 10⁻11 ইএসি। তাহলে 1 ফ্যারাড ইকুয়াল টু 9 × 10⁻11। এটা আমাদের ধারকত্বের এসআই একক আর সিজিএস এককের মধ্যে সম্পর্ক। খেয়াল রাখবেন না, এটা একটু খেয়াল করে রাখবেন। ধারকত্ব যেহেতু আমরা একক সম্পর্কে করছি, সেটার মাত্রা সম্পর্কে আমাদের একটু জেনে রাখা প্রয়োজন আছে। মাত্রা সম্পর্কে যখন জানবো তখন আমরা এখানে 1 ধারকত্ব মানে C = Q/V, সব সময় Q/V। Q এর মাত্রা কি? আধান IT, আমরা আগেই বলেছি IT। ভোল্ট বিভব, বিভব V থেকে পাবো মনে করো বিভব W সমান Q × V। খেয়াল রাখবেন, তাহলে V = W/Q। W means mL² T⁻⁻² by IT, বুঝলি না? তাহলে V এর হয়ে গেল mL² T⁻⁻² by IT। I² T² হয়ে যাবে, তাহলে m⁻⁻1 l⁻², এটা I² T² T² উপরে হলো T² আর এটা T⁻⁻² উপরে উঠে গেল, তাই T² T⁻⁴ হলো। তাই এই হলো আমাদের মাত্রা। তা দেখি আমরা এবারে গোলীয় পরিবাহীর একটা ধারকত্ব কি করে আমরা নির্ণয় করব। তো আমি এখানে একটা গোলীয় পরিবাহী নিয়েছি আর পাশাপাশি একটা গোলক নিয়েছি, যার তলে মানে বাইরের তলে, বাইরের সারফেসে, আউটার সারফেসে Q পরিমাণ আধান আছে, ক্যাপিটাল Q পরিমাণ আধান আছে, এবং এই অবস্থায় গোলকটার তলে যে বিভব হবে, গোলকের তলে যে বিভব হবে, এই বিভবের রাশিমালা থেকে আমরা জানি 1/4πε × Q/R। এটা বিভবের রাশিমালা থেকে আমি জানি। এখানে আমি একটা জিনিস লক্ষ্য করো, আমি এখানে এপসাইলন 0 না লিখে এপসাইলন লিখেছি। কি এপসাইলন কি? এটা একটু মনে করিয়ে দিই, এপসাইলনটা কি? এপসাইলনটা হচ্ছে এই মাধ্যমের তড়িৎভেদ। এটা শূন্য মাধ্যম নাও হতে পারে, শূন্য মাধ্যম যে নয় এটা ধরে নিয়ে আমি এটা করছি। তাহলে আমরা একটা জিনিস লিখেছিলাম, এপসাইলন r = এপসাইলন/এপসাইলন। অর্থাৎ কোন মাধ্যমের তড়িৎভেদ্যতা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, এই দুটোর অনুপাতকে আমরা বলি এপসাইলন r, বা এটাকে আমরা বলি আপেক্ষিক তড়িৎভেদ্যতা, বা এটাকে আরেকটা নাম আছে, এটাকে বলি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটাকে আমরা অনেক সময় ক্যাপিটাল K দিয়েও লিখে থাকি। তাহলে আমরা যদি K দিয়ে ধরি, K = ε/ε0, তাহলে এপসাইলন = K × ε0। তাহলে এখানে একটা জিনিস করে দিতে পারি, সেটা হচ্ছে এপসাইলনের জায়গায় আমি বসিয়ে দিতে পারি K × ε0 × Q/R। তাহলে এটা হলো এই গোলকটার তলে বিভব। ভালো বলো। এবার আমি কি বার করতে চাইছি? আমি বার করতে চাইছি এই গোলীয় পরিবাহীর ধারকত্ব। ধারকত্ব C = Q/V। আমরা তো জানি Q/V হয়। তাহলে Q/V হলে Q যেমন আছে, Q রয়ে গেল, V এর জায়গায় বসিয়ে দিলাম 1/4πε
k epsilon 0 into q by r, তার মানে আমার কিটা কেটে গেল, তাহলে রইল 4 pi a epsilon 0 into r। যদি বায়ু মাধ্যম হয়, যদি বায়ু মাধ্যম হয়, বায়ু মাধ্যম হয়, তবে k equal to 1 হয়, মানে বায়ু মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক 1 হয়, তাহলে আমার c equal to হবে 4 pi epsilon 0 into capital R। আর যদি সমগ্র পদ্ধতিটা আমি এসআই পদ্ধতিতে করতাম, এটা একটু খেয়াল রাখবেন, এই সরি সিজিএস এ করতাম, এই পদ্ধতিটা আমি করেছি এসআই পদ্ধতিতে। যদি আমি সিজিএস পদ্ধতিতে করতাম, এই সমগ্র পদ্ধতিটা, যে পদ্ধতিটা আমি প্রথম থেকে করে এসেছি, সেই পদ্ধতিটা যদি আমি সিজিএস পদ্ধতিতে করতাম, তাহলে v equal to just to the q by r, not 1 by 4 pi epsilon। এই ফ্যাক্টরটা থাকতোই না, সিজিএস এ এরকম ধরনের কোনো ফ্যাক্টর থাকেই না, তাহলে সেক্ষেত্রে c v equal to q by r। তাহলে q by r করলে সেক্ষেত্রে c equal to q by v equal to q by r, তার মানে হচ্ছে r। তাহলে c equal to r, তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে সিজিএস পদ্ধতিতে পরিবাহী গতি ও পরিবাহীর ধারকত্ব তার ব্যাসার্ধের সঙ্গে সমান হয়। দিস ইজ ভেরি ভাইটাল, খুব ইম্পর্টেন্ট এটা। অনেক অঙ্কের ক্ষেত্রে আমাদের সিজিএস পদ্ধতিতে নির্ণয় করতে হয়, সেখানে যদি আমি ব্যাসার্ধ পেয়ে থাকি, তার ধরো একটা ব্যাসার্ধ হচ্ছে 10 সেন্টিমিটার, কোনো একটা গোলকের ব্যাসার্ধ বলেছে, তাহলে সেই গোলকের ধারকত্ব কত, আমি বলবো 10 ASU তার ধারকত্ব। তাহলে সেক্ষেত্রে আমরা এই মানটা ব্যাসার্ধের সঙ্গে সমান হয়, এটা একটু জেনে রাখবেন। এবার আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে আহিত পরিবাহী স্থিতিশক্তি। তা কোনো একটা পরিবাহীকে যখন আমরা আহিত করি কি দিয়ে? আধান দিয়ে তাকে আহিত করা হয়। আর আধান দিয়ে আমি দেখেছি তার বিভব বাড়ে। তা মনে করো কোনো একটা পরিবাহীকে আমি q পরিমাণ আধান দিয়ে তার বিভব v পরিমাণ বৃদ্ধি করলাম। তাহলে কোনো একটা পরিবাহীকে আমি ক্যাপিটাল Q পরিমাণ আধান দিয়ে তার বিভব v পরিমাণ বৃদ্ধি করলাম। তা এই যে পরিবাহীকে আমি ক্যাপিটাল Q পরিমাণ আধান দিলাম, এই আধানটা আমি একসঙ্গে দিতে পারি না, কিছু কিছু করে আধান তার বৃদ্ধি পেয়েছে, আস্তে আস্তে বৃদ্ধি পেয়েছে, যত আধান বৃদ্ধি পাচ্ছে তত তার বিভবও বাড়ছে, এভাবে একটু একটু করে বেড়েছে। তা এই যে সমগ্র পদ্ধতিটা একটু চিন্তা করে দেখো, যখন কোনো পরিবাহীকে আমি আধান দেব, তখন ধীরে ধীরে তার আধানের পরিমাণ যত বাড়বে তত তার বিভব আস্তে আস্তে বাড়বে। তা আমি যদি ধরে নিই এই যে আধান দিতে গেলে তাহলে আমাকে কিছু কার্য করতে হবে, এখানে কিছু কার্যের ব্যাপার আছে, কারণ কার্যের সঙ্গে আধানের বিভব দুটোই কিন্তু রিলেটেড, W সমান Q ইনটু V। আমি আগেও বলেছিলাম এই ইকুয়েশনটা এত ইম্পর্টেন্ট ইকুয়েশন, যেটা অনেক জায়গায় আমাদের কিন্তু মনে করিয়ে দেবে যে এই ইকুয়েশনটা আমরা কতটা ভালোভাবে জানি। তাহলে আধান দিতে গেলে তার বিভব আস্তে আস্তে বাড়বে, তার বিভব আস্তে আস্তে বাড়া মানে একটা কৃতকার্যটা হবে। তা আমি যদি ধরে নিই প্রথমে তার আধানও 0 ছিল, বিভবও 0 ছিল, প্রাথমিক অবস্থায় তার আধানও 0, বিভবও 0। এবার আস্তে আস্তে আধান বাড়াচ্ছে, আস্তে আস্তে তার বিভবও বাড়ছে। তা ধরে নাও আস্তে আস্তে আধান বাড়াতে যখন আধান বিভবের পরিমাণ v হয়ে গেল, তখন আধান আমি কত দিয়েছি না q পরিমাণ। তা এই যে সমগ্র পদ্ধতিতে বিভবটা আস্তে আস্তে যে বাড়লো, সমগ্র প্রথমে বিভব ছিল 0, পরে বিভব হয়েছে v। তার গড় বিভব সমগ্র পদ্ধতিতে কতখানি গড় বিভব কাজ করছে? প্রথমে হচ্ছে 0, তারপরে হচ্ছে v বাই 2, দ্যাট ইজ v বাই 2 হচ্ছে তার গড় বিভব। তাহলে আমি যদি এখানে একটু কৃতকার্য বার করতে, আমি কি বার করতে চলেছি একটুখানি ভাবতে, আমরা বার করতে চলেছি আহিত পরিবাহী স্থিতিশক্তি দ্যাট রিলেটেড টু ওয়ার্ক ডান। তাহলে যেটা কার্যের সঙ্গে খুব নিকট সম্পর্ক যুক্ত। তাহলে আমি যখন স্থিতিশক্তি বার করব, তখন তার আগে কার্যটা আগে বার করে নিই। কার্য সমান আধান ইনটু
গড় বিভব। আধান কত আমার? আধান হচ্ছে কিউ দিয়েছি, গড় বিভব কত? ভি বাই কিউ, তাহলে আমরা হলো হাফ কিউ ইনটু ভি। আবার পরিবাহীর যদি ধারকত্ব সি হয় তাহলে কিউ সমান হচ্ছে সি ইনটু ভি। তাহলে আমরা যদি কিউ এর জায়গায় সি ইনটু ভি বসাই ইনটু ভি, তাহলে হাফ সি ভি স্কয়ার। তাহলে এই যে রেজাল্টটা আমি পেলাম, এই রেজাল্টটাই হচ্ছে এই আহিত পরিবাহী স্থিতিশক্তি হাফ সি ভি স্কয়ার। এটা তাহলে আমার হাফ সি ভি স্কয়ার হতে পারে, বা এটা যদি আমি অন্য ফর্মে লিখি তাও হতে পারে। ধরো সি ইকুয়াল টু কিউ বাই ভি করলাম, তাহলে কিউ বাই ভি করলাম কিউ বাই ভি করলে সি ইকুয়াল টু কিউ বাই ভি করলাম, কিউ বাই ভি করলাম ইনটু একটা ভি রইল, ভি স্কয়ার রইল, তাহলে হাফ কিউ ভি সেই আগেরটাই ফিরে এলো। বা আরেকটা জিনিস আমি করতে পারি, এখানে ভি ইকুয়াল টু কিউ বাই সি ও বসাতে পারি, তাহলে 1/2 ইনটু কিউ স্কয়ার বাই সি। তা যেটা খুশি আমরা লাগাবো, যখন আমাদের যা প্রয়োজন হবে, হয় এই কোশ্চেনটা লাগাবো, না হলে এই কোশ্চেনটা লাগাবো, না হলে এই কোশ্চেনটা লাগাবো, সবগুলোই কিন্তু তার স্থিতিশক্তির রাশিমালা। তাহলে আহিত পরিবাহীর স্থিতিশক্তির রাশিমালা বলতে আমরা কিন্তু এই রাশিমালাটা প্রমাণ করব। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই। সবাইকে এখনো আমরা ডাইরেক্ট ক্লাসে যেতে পারছি না, হয়তো যতদিন না চলে ততদিন পর্যন্ত এভাবেই আমাদের চালাতে হবে, সেইভাবে প্রস্তুতি নিয়ে আমাদের এগোতে হবে। ওকে, ধন্যবাদ সবাইকে ক্লাস করার জন্য।